বাঙালিয়ানা সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির শঙ্কা, তিস্তা সহ একাধিক বড় নদীর পানি বিপদসীমার উপরে। পরিত্যক্ত গ্যাস খনিতে নিজ খরচে জ্বালানি খুঁজতে আগ্রহী চীন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। উজানের পাহাড়ি ঢল এবং টানা অতি ভারী বর্ষণে দেশের উত্তরাঞ্চল, চট্টগ্রাম বিভাগ ও সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি হয়েছে। বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ভারতের গজলডোবা থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের 5টি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দী হওয়ার মুখে পড়েছে। টানা 4 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ডলু, টঙ্কাবতী ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। চরিয়া, পেকুয়া ও লামার অন্তত 15,000 পানিবন্দী পরিবার। সড়ক ও রেল লাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল এবং খাগড়াছড়ি ও বান্দরবানের অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভারতের মেঘালয় ও আসামের ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার 220 সেন্টিমিটার ওপরে। মৌলভীবাজার ও সিলেটের সীমান্তবর্তী নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। বন্যা ও টিলা ধসের ঝুঁকি মোকাবিলায় সিলেটে 537টি এবং খাগড়াছড়িতে 135টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দেশে পরিত্যক্ত অবস্থায় থাকা গ্যাসকূপ খনন করতে চায় চীনা কোম্পানি সিএনপিসি চুয়াংইং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড সিসিডিসি। এইসব কূপে কোম্পানিটি নিজেদের বিনিয়োগে অনুসন্ধান কার্যক্রম চালাতে চায়, আর গ্যাস পেলে তা কিনতে চায় পেট্রোবাংলা। সিসিডিসি তাদের দেয়া প্রস্তাবে পেট্রোবাংলার সঙ্গে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট মডেলে চুক্তি করতে চায়। সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রস্তাব সিসিডিসির কাছ থেকে পাওয়ার কথা জানিয়েছেন পেট্রোবাংলার কর্মকর্তারা। উল্লেখ্য, সিসিডিসি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির সহযোগী কোম্পানি। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দেশে পরিত্যক্ত অবস্থায় আছে অন্তত 5টি গ্যাস ক্ষেত্র। এগুলোই এখন পর্যন্ত সম্ভাব্য মজুদ রয়েছে 661 বিলিয়ন ঘনফুট বিসিএফ গ্যাস। এর মধ্যে পরিত্যক্ত রূপগঞ্জ গ্যাস ক্ষেত্রে 16 বিসিএফ, সুনামগঞ্জের সাতকে 447, কামতায় 45, ফেনীতে 62 ও সাঙ্গু গ্যাস ক্ষেত্রে 89 বিসিএফ। দীর্ঘ সময় ধরে এইসব গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত অবস্থায় আছে। দেশে গ্যাসের ঘাটতি থাকলেও এসব গ্যাস ক্ষেত্র কোনো ধরনের কাজে লাগানো যাচ্ছে না। পরিত্যক্ত এসব গ্যাস ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন গ্যাস ক্ষেত্রের আওতায় যেসব কূপ দীর্ঘদিন অব্যবহৃত পড়ে আছে সেগুলোর বিষয়েও আগ্রহ রয়েছে সিসিডিসির। দেশে বর্তমানে 50টি কূপ খননের কাজ করছে পেট্রোবাংলা। এরই মধ্যে 2/3 খনন করা হলেও সেখান থেকে প্রত্যাশা অনুযায়ী গ্যাস মেলেনি। যে পরিমাণ প্রাক্কলন করা হয়েছিল তার চেয়ে অনেক কম গ্যাস পাওয়া যাচ্ছে। এছাড়া নতুন করে আরও 100 গ্যাস কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই গ্যাস কূপ 2028 সালের মধ্যে খনন করতে চায় সংস্থাটি। এসব কূপ খননে পেট্রোবাংলার ব্যয় হবে প্রায় 20,000 কোটি টাকা। 1925 সালের 10 জুলাই কেদাহ রাজ্যের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া মাহাথির মোহাম্মদ আজ 101 বছরে পদার্পণ করলেন। পেশাগত জীবনে চিকিৎসক হিসেবে শুরু করলেও বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়ার তাগিদ তাঁকে রাজনীতিতে টেনে আনে। সাধারণ মানুষের কাছে ডাক্তার এম নামে পরিচিত এই নেতা পরবর্তীতে হয়ে ওঠেন আধুনিক মালয়েশিয়ার প্রধান রূপকার। মাহাথির মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় 1981 থেকে 2003 এবং 2018 থেকে 2022। মাহাথির মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় 1981 থেকে 2003 এবং 2018 থেকে 2020, মোট 24 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তার জাদুকরী নেতৃত্বেই মালয়েশিয়া একটি কৃষিনির্ভর দেশ থেকে এশিয়ার অন্যতম শিল্প ও প্রযুক্তি নির্ভর আধুনিক অর্থনীতিতে পরিণত হয়। পেট্রোনাস টুইন টাওয়ার, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, পুত্রজায়া প্রশাসনিক নগরী ও মালয়েশিয়াকে উন্নত রাষ্ট্রে পরিণত করার ভিশন 2020 এর মতো উচ্চাভিলাষী মেগা পরিকল্পনাগুলো তাঁরই মস্তিষ্ক প্রসূত। তার দীর্ঘ শাসনামলে দারিদ্র্যের হার কমে মধ্যবিত্ত শ্রেণীর ব্যাপক বিকাশ ঘটে এবং মানুষের মাথাপিছু আয় ও গড় আয়ু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে ঈর্ষণীয় সাফল্যের পাশাপাশি মাহাথিরের রাজনৈতিক জীবন তীব্র সমালোচনাতেও বিদ্ধ। তাকে প্রায়ই একজন কর্তৃত্ববাদী শাসক হিসেবে আখ্যায়িত করা হয়। 1987 সালের অপারেশন লালাং, 1988 সালের বিচার বিভাগীয় সংকট, গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং ভিন্নমত দমনের অভিযোগ তার শাসনকালকে বিতর্কিত করেছে। বিশেষ করে নিজের এক সময়ের ঘনিষ্ঠ শিষ্য ও সম্ভাব্য উত্তরসূরি আনোয়ার ইব্রাহিমকে বরখাস্ত করে কারাদণ্ড দেওয়ার বিষয়টি দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হয়। 2003 সালে স্বেচ্ছায় অবসরে গেলেও মালয়েশিয়ার রাজনীতি থেকে তিনি কখনো দূরে সরে যাননি। দুর্নীতির অভিযোগে নাজিব রাজাক সরকারকে হঠাৎ পুরনো বিরোধ ভুলে আনোয়ারের সঙ্গে জোট গড়েন এবং 92 বছর বয়সে আবার রাজনীতিতে ফেরেন। 2018 সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসাবে তিনি শপথ নেন। যদিও রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের জেরে 2020 সালে তিনি পদত্যাগ করেন এবং 2022 সালের নির্বাচনে নিজ আসন হারান। সম্প্রতি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা ও পড়ে গিয়ে আহত হওয়ার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে এখনও দারুণ সক্রিয়। মাহাথির মোহাম্মদের বর্ণাঢ্য জীবনীর একটি চমকপ্রদ দিক হল বাংলাদেশের সঙ্গে তার শেকড়ের টান। ঐতিহাসিক তথ্য মতে তার পূর্বপুরুষ, বিশেষত দাদা, কারো মতে মাতামহ আলী ইস্কান্দার ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের কাপ্তাইয়ের বাসিন্দা, যিনি জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। শারীরিক সক্ষমতা ফুরিয়ে এলেও মালয়েশিয়ার এই অদম্য রূপকার তার অসামান্য দূরদর্শিতা ও ঐতিহাসিক কর্মযজ্ঞের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবেন। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। প্রথমার্ধে পেনাল্টি মিস, সেই হতাশা ভুলে কিলিয়ান এমবাপ্পের চমৎকার নৈপুণ্যে মরক্কোকে হারিয়ে দিয়েছে ফ্রান্স। নিজেদের নিয়ে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে। ম্যাচের 60 মিনিটে ডি বক্সের ভেতর থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোল করে ফ্রান্সকে লিড এনে দেন এমবাপ্পে। এর 6 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওসমান দেমবেলে। চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের 8ম গোল, যার মাধ্যমে তিনি লিওনেল মেসির সামনে গোল করলেও অ্যাসিস্টের সমান গোল করলেও অ্যাসিস্টের সংখ্যায় এগিয়ে থেকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন। একই সঙ্গে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন 27 বছর বয়সী এমবাপ্পে, যেখানে মেসির গোল সংখ্যা 21 এবং এমবাপ্পের 20। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশে খোলা বাজারে তথা মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোতে এখন ভারতীয় মুদ্রা রুপির চাহিদা সবচেয়ে বেশি। প্রতিবেশী দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, চিকিৎসা, পর্যটন সহ নানা মাত্রিক সম্পর্কের কারণে ব্যক্তি ও ব্যবসায়ী গ্রাহকদের বেশি পরিমাণে রুপি লেনদেন করতে হয়। তবে সংখ্যার দিক থেকে ভারতীয় রুপির লেনদেন এগিয়ে থাকলেও প্রকৃত আর্থিক মূল্যে এখনও মার্কিন ডলারের আধিপত্য অনেক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। বিসিএসের তালিকায় থাকা 268 মানি চেঞ্জার প্রতিষ্ঠানের মধ্যে 96টির তথ্য নিয়ে করা এই সমীক্ষায় 2022-23 ও 2023-24 অর্থবছরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। বিবিএসের পর্যালোচনায় দেখা যায় দেশের খোলা বাজারে মোটামুটি 24 ধরনের মুদ্রার লেনদেন হয়ে থাকে। এর মধ্যে ভারতীয় রুপি সর্বাধিক পরিমাণে লেনদেন বা হাতবদল হয়,
যেমন 2023-24 অর্থবছরে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোতে মোট 7,70,00,000 রুপি লেনদেন হয়েছিল। একই সময়ে 3,67,00,000 মার্কিন ডলার লেনদেন হয়েছে, অর্থাৎ সংখ্যার বিচারে ডলারের তুলনায় প্রায় দ্বিগুণ লেনদেন হয়েছে ভারতীয় রুপির। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। চলতি 2026 ফুটবল বিশ্বকাপে ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ড বাতিল নিয়ে তৈরি হওয়া তীব্র বিতর্কের মাঝেই এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। জানা গেছে, এই সততার বিতর্ক শুরুর আগেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর 2027 সালের পুনর্নির্বাচন প্রক্রিয়াকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফার অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, শীর্ষস্থানীয় ফুটবল খেলুড়ে দেশগুলোকে গোপনে ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন জানিয়ে চিঠি দেওয়ার অনুরোধ করা হয়েছিল। এফএ বিগত মাসগুলোতে এই অনুরোধে সম্মতি জানায় এবং বিশ্বকাপ শুরু হতেই সমর্থনের চিঠিটি পাঠানোর কথা ছিল। তবে বর্তমানে ট্রাম্প কেলেঙ্কারি ফাঁসের পর এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটিশ ফুটবলের এই সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বর্তমানে যুক্তরাজ্যের হাউস অফ কমন্স থেকে শুরু করে এফএর সাবেক চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইন পর্যন্ত সবাই যেখানে ফিফা প্রধানের পদত্যাগ দাবি করছেন, সেখানে এফএ বজায় রেখেছে রহস্যময় নীরবতা। বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে বড় দুটি স্ট্র্যাটেজিক কারণ: নারী বিশ্বকাপ 2031-এর স্বাগতিক হওয়া এবং ভবিষ্যতে একক বা যৌথভাবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজনের বিডে ফিফা প্রধানের সরাসরি সমর্থন প্রয়োজন হবে ইংল্যান্ডের। বাঙালিয়ানার শানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।